দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগাতে না চান, দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে চান, তাহলে নির্বাচনের কোনো বিকল্প নাই। সাখাওয়াত হোসেন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম, প্রধান উপদেষ্টা জানালেন নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হতে যাচ্ছে। সেই নির্বাচন হবে মহোৎসবের যদি সংস্কার বাস্তবায়নের ফয়সালা নির্ধারণ করতে পারি। যদি ফয়সালা না হয় তাহলে কি হবে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে আলোচনায় আমার প্রিয়জন ডক্টর জাহিদুর রহমান আছেন এবং যারা শুনছেন তাদের সবার জন্য শুভেচ্ছা রইল। প্রধান উপদেষ্টা অনেক উচ্চ আকাঙ্ক্ষা ধারণ করেন সব সময়, এইটা তার একটা গুণ। বাংলাদেশকে সারা পৃথিবীকে 3-0-তে নিয়ে আসতে চান, বাংলাদেশ সহ সারা পৃথিবীর দারিদ্র্য দূর করতে চান, শান্তিতে নোবেল পেয়েছেন, সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চান। এই চাওয়া তো অন্যায় না। এই চাওয়া অন্য কিছুর সঙ্গে জুড়ে দিয়ে যদি কিন্তু কিছু অলংকার যোগ করতে হয়, ঠিক তেমনি বাংলাদেশে ঐকমত্য কমিশনের যে আলোচনা সেটার সঙ্গে তিনি কথা বলতে গিয়ে হয়তো আলংকারিক কিছু শব্দ তিনি যোগ করেছেন। এই যদি কিন্তু সেরকমই কিছু শব্দ। প্রথম যে অংশটা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, শুধু হবে না, হতেই হবে। There is no alternative at all. হতেই হবে। যদি এই দেশকে রক্ষা করতে চায়, দেশের গণতন্ত্র, যে গণতন্ত্রের উত্তরণ সেটা যদি সুসংহত করতে চায়, যদি এই উপদেষ্টা পরিষদের সদস্যরা নিজেরা নিরাপদে এক্সিট বা থাকা যেটাই বলেন সেটা করতে চান, যদি দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগাতে না চান, দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে চান, তাহলে নির্বাচনের কোনো বিকল্প নাই। নির্বাচন হতেই হবে। কারণ নির্বাচন না হলে কি হবে দেখেন, নির্বাচন না হলে সরকারের তরফ থেকে এতটা জোরালোভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে এত দূর এগিয়ে আসার পরে যদি দেশে নির্বাচন না হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেটি একটি অস্বাভাবিক অবস্থা। নিঃসন্দেহে দেশে কোনো রকম অস্বাভাবিক অবস্থা আসলে তার সুযোগ পতিত ফ্যাসিবাদ গোষ্ঠী নেবে। একদম শতভাগ নিশ্চিত হয়ে থাকতে পারেন আপনি, অবশ্যই সেই সুযোগ তারা নিবে। কারণ ওই অস্বাভাবিক পরিস্থিতিটা তৈরি হবে কার মধ্যে? সরকার ভার্সেস কোনো পলিটিক্যাল পার্টি, এক বা একাধিক পলিটিক্যাল পার্টি, অথবা পলিটিক্যাল পার্টিজ ভার্সেস পলিটিক্যাল পার্টিজ, চাওয়া না চাওয়ার দুই গ্রুপের মধ্যে। এই যে কনফ্লিক্টটা তৈরি হবে, সেই কনফ্লিক্টটা শুধু ঘরের মধ্যে তো সীমাবদ্ধ থাকবে না। গৃহযুদ্ধ হলো, যুদ্ধটা গৃহের ভেতরে তো হবে না। গৃহে হলে তখন ওই দুই গৃহের মাঝখানটা তো আর নিরাপদ থাকে না। তার মানে দেশে এরকম একটা পরিস্থিতি বিরাজ করলে তার মধ্যে পতিত ফ্যাসিবাদের গোষ্ঠী যারা এখন চুপচাপ আছে, ঘাপটি মেরে আছে, তারা নেমে পড়বে। তাদের নেত্রী ওই নির্দেশ দেবার জন্য মনে হয় স্ক্রিপ্ট লিখে রেখেছেন। সুতরাং তারা যদি নেমে পড়ে, তাহলে এদেশে এই রাজনৈতিক গোষ্ঠীগুলি যারা গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিল তারা, বা অরাজনৈতিক গোষ্ঠীও যারা গণঅভ্যুত্থানে যুক্ত ছিল তারা, যারা এই সরকার গঠন করে নেতৃত্ব দিয়ে এত দূর এগিয়ে এনেছে তারা, এরা কেউ নিরাপদ থাকবে না। সে কথাটাই একটু আগে আমি বলেছি যে এই সরকারের উপদেষ্টাদের নিজেদের নিরাপত্তার জন্য হলো নির্বাচন দিতে হবে। কারণ তাদেরকে এই ফ্যাসিবাদ গোষ্ঠী আস্ত রাখবে না। তাহলে কি হলো? নির্বাচন না দিয়ে অন্য কোনো অপশন আপনি, আমি, আমরা কেউ দেখি? আর একটা ডাইমেনশন আছে, সেটা হলো ওই পরিস্থিতি তৈরি হলে দেশ শেষ পর্যায়ে গিয়ে কারা ইন্টারভেন করে? বাংলাদেশ, পাকিস্তান, এইসব দেশে তো তার বহু নজির আছে। ইন্টারভেন করে একটা বিশেষ গোষ্ঠী, মার্শাল ল জারি হবে। কারণ আইন শৃঙ্খলা রক্ষা তখন কি করে রক্ষা হবে? আমাদের শেষ ভরসা তো দেশ রক্ষার জন্য, গৃহযুদ্ধ থামানোর জন্য, শান্তি রক্ষার জন্য সেনাবাহিনীর প্রতি থাকে। তারা পরিস্থিতি তৈরি হইলে তখন ইন্টারভেন করতে বাধ্য হয়। যদি সেনাবাহিনী কোনো কারণে তাদেরকে এই পরিস্থিতি তৈরি করি আমরা যে তারা ক্ষমতা নিতে বাধ্য হচ্ছে,
তাহলে তাদেরকেও এটা এস্টাবলিশ করতে হয় যে এই আজকে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে এবং যারা রাজনৈতিক শক্তি আছে এরা প্রত্যেকে এমন পরিস্থিতি তৈরি করেছে যে কারণে তারা ক্ষমতা নিতে বাধ্য হলো, এবং সেই তাদের বাধ্যবাধকতা প্রমাণ করবার জন্য এদের সবাইকে তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। এটা ঐতিহাসিকভাবে যতগুলো আপনি এরকম ঘটনা ঘটেছে প্রত্যেকবার দেখবেন। সুতরাং সেই ক্ষেত্রে গৃহযুদ্ধে যে ক্ল্যাশ হবে, সংঘর্ষ হবে, ফ্যাসিবাদের হাত থেকে একদিকে রক্ষা পাবে না, আবার নতুন যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে তাদের হাত থেকে রক্ষা পাবে না। তাহলে নিজের এই ক্ষুদ্র স্বার্থের জন্য, দলীয় স্বার্থের জন্য এত বড় ঝুঁকি এই রাজনৈতিক দলগুলো নিবে না। হয়তো ওই ভরসায় প্রধানমন্ত্রী কিছু যদি যোগ করে এটা চাইছেন, কিন্তু শেষ পর্যন্ত এটাও মানতে হবে গণতন্ত্রের দ্বিমত করাটার অধিকার সবার থাকে এবং সব দল কখনোই একমত হবে না। গণতন্ত্র হচ্ছে একটা ধারণা, সেই ধারণায় আমি গণতন্ত্রের কোনো একটার ইন্টারপ্রিটেশন একভাবে করব, ডক্টর জাহিদুর রহমান আর একভাবে করবে। তার কাছে মনে হবে হ্যাঁ গণতন্ত্র, তবে এটা এরকম হলে ভালো হয়। আমি বলবো অবশ্যই গণতন্ত্র, কিন্তু এই কাজটা এভাবে হলে গণতান্ত্রিক পদ্ধতিতে ভালো হয়। দুইজন একমত হয়ে গেলে তাহলে এত দল, এত মত পথ, এত কিছু থাকতো না। আমাদের দেখতে হবে রাষ্ট্র কাঠামোর বেসিক জায়গাগুলোতে আমরা একমত হতে পারছি কিনা, আর তার কিছু যে ডালপালা আছে সেই ডালপালায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দিকে বিভিন্নটা যাবে। কোনোটা ঊর্ধ্বমুখী হবে, কোনোটা ডানে বামে, দক্ষিণ উত্তর, দক্ষিণ পূর্ব পশ্চিমে ডালপালা ছড়াবে না, কিছু উপরে যাবে। সুতরাং এগুলো সবগুলোকে আপনি বেঁধে এক মুঠো করতে পারবেন না, এটা ন্যাচারালি পসিবল না, গণতন্ত্রের সঙ্গে তো যাই না। সুতরাং যেটুকুতে একমত হবে সবাই সেটুকু ধরে নির্বাচন হয়ে দেশে গিয়ে নিয়ে যেতে হবে, এবং যেখানে যেখানে দ্বিমত থাকবে সেটাকে একমতে আনবার চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং কেউ যদি কোনো কিছুতে দ্বিমত পোষণ করে সেটাকে জনগণের সামনে তুলে ধরতে হবে, দিস পলিটিক্যাল পার্টি তারা এই বিষয়ে দ্বিমত করেছে, এই পলিটিক্যাল পার্টি এটা চেয়েছে, এই পলিটিক্যাল এটা চেয়েছে, কিন্তু এদের চাওয়াটায় ওরা সায় দেয়নি। জনগণ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে কোন দলের চাওয়াটা বেশি যৌক্তিক এবং দেশের জন্য, ভবিষ্যতের জন্য, গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, বাকস্বাধীনতার জন্য, সহাবস্থানের জন্য কার ধারণাটা জনগণের কাছে বেশি যৌক্তিক। জনগণ তার ভোটটা যেন ওই বাক্সে দেয়, সেই ভোটের মাধ্যমে যারা বেশি মানুষের মনের কাছাকাছি যেতে পারবে তারা উইন করবে। তাহলে সব কিছুকেই ঘরের মধ্যে আপনি ধরে বেঁধে একমত করবার যে যদি কিন্তু সেই যদি কিন্তু শেষ পর্যন্ত টিকবে না।